দর্শক, আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয়ে গ্যাস বিদ্যুতের মূল্য সমন্বয়। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশনের সদস্য ডক্টর সেলিম মাহমুদ, পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ এবং এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। আপনাদের স্বাগতম আমাদের স্টুডিওতে। প্রথমে ডক্টর সেলিম, আপনার কাছে জানতে চাবো যে সরকারের সিদ্ধান্ত আগেই ছিল যে গণশুনানি শেষ হওয়ার 90 দিনের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রায় দেওয়ার বিধান করেছিল। সেই অনুযায়ী এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয় নাই। তার মানে জনগণ ধরে নিয়েছিল যে আর গ্যাস এবং ইয়ের দাম বাড়বে না, কিন্তু আপনারা হঠাৎ করে এসে মানে একদম উইথাউট এনি নোটিস দামটা বাড়িয়ে দিলেন। না না না, ওই যে এপ্রিলের মধ্যে করার বাধ্যবাধকতা, এটা ঠিক নয়। সেটা হচ্ছে আইনই আছে, এটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। এটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003-এর বিধানে আছে যে ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট বা ট্যারিফ ইনক্রিজের সিদ্ধান্ত, সেটা হচ্ছে গণশুনানির পর, অর্থাৎ শুনানির পর, শুনানি অনুষ্ঠিত হওয়ার পরে সকল তথ্যাদি প্রাপ্তির 90 কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। সকল তথ্যাদি, শুনানি শেষ হবে, তারপরে আমি সকল তথ্য পেয়ে যাব। এই সূত্রের তথ্য শুধু বিতরণ কোম্পানি বা ট্রান্সমিশন কোম্পানি না, আমার যারা মানে স্টেক হোল্ডার আছে তাদের সবার কাছ থেকে। এখানে তথ্য হচ্ছে টেকনিক্যাল তথ্য আছে, ফাইন্যান্সিয়াল, তারপরে ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, নানা রকমের তথ্য কিন্তু নিয়ে রেগুলেটরি কমিশনকে কাজ করতে হয়। তো সেই তথ্য অনেস্টলি যদি আপনাকে বলি, এটা এই যে প্রসেসটা, আমেরিকাতে সেই প্রসেস শেষ করতে অনেক সময় 1.5 বছর লেগে যায়, 1 বছর লেগে যায়। কিন্তু আমাদের এখানে ওই ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ যেদিন আমি তথ্য পাওয়া শেষ করব তারপর থেকে 90 কর্মদিবস, 90 দিন নয়। এখন হয়েছে কি, বাস্তবতাটা বলি আপনাকে, আমরা যখন যেহেতু একটা এখানে পাবলিক ইন্টারেস্ট ইনভলভ, এনে কোটি কোটি মানুষেরা, কারণ একটা অলওয়েজ প্রাইস ডিসিশন ইজ, পৃথিবীর সব দেশেই এটা আনপপুলার অ্যান্ড পলিটিক্যাল সেন্সিটিভ। তো আমরা একটা সিদ্ধান্ত নেব, এটা যাতে মানে 100% অ্যাটলিস্ট সাবস্টেন্সিয়ালি যাতে অথেন্টিক এবং ভালো হয়, সেই জন্য কিন্তু আমরা সময় নিচ্ছিলাম। তো আমরা যখন সমস্ত তথ্য পেয়ে গেলাম, পাওয়ার কাছাকাছি, তখন কিন্তু তারপরে কিন্তু রোজার, তার 1 মাস পরে রোজা, তখন কিন্তু আমরা ওই 90 দিনের যে বাধ্যবাধকতা, 90 কর্মদিবসের, সেটা ঠিক রোজার আগে আগে। তো সুতরাং আমরা রোজার আগে বাংলাদেশের আমাদের মানে সোশিও পলিটিক্যাল এবং রিলিজিয়াস কালচারে কিন্তু এটা একটা দ্যাট উড বিকাম এ প্রাইস শক। সেই জন্য আমরা করেছি এবং আমরা আইনের মধ্যে থেকেছি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, এটা কিন্তু সরকারের কোনো ওরকম টিপিক্যাল কোনো প্রতিষ্ঠান নয় যে মিনিস্ট্রি বললে আর শুনবে। এটা কিন্তু আমাদের আইনেই বলে দিয়েছে এই কমিশন কীভাবে চলবে। আইনে আমাদের যে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা টক অফ দ্য কান্ট্রি, যে এটা আসলে দরকার ছিল কিনা বা অ্যাডজাস্টমেন্টটা আসলে কি, এটা আমি জাস্ট ইফ ইউ গিভ মি দ্য প্রিভিলেজ কিছু দু একটা কথা বলি। সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনি বিদ্যুতের যে রিটেল কোম্পানি, 5টা কোম্পানি, তাদেরকে কোনো ধরনের মুনাফা বা প্রফিট দেওয়ার জন্য কিন্তু আমরা এই প্রাইস এনহ্যান্সমেন্টটা করিনি। সেটা হয়েছে বেসিক্যালি বিদ্যুতের আপস্ট্রিমে একটা সেক্টর আছে, সেটা হচ্ছে জেনারেশন সেক্টর। সেখানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে সিঙ্গেল বায়ার। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সকল সরকারি বেসরকারি সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কিনে সেটা 5টা বিতরণ কোম্পানির কাছে বিক্রি করে, অ্যাজ এ সিঙ্গেল বায়ার। এখানে গত 3 বছর, ঠিক কারেক্টলি 3 বছর আগে 2012 সেপ্টেম্বরে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। এই 3 বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এখন সবাই জ্বালানি করছে। জ্বালানি ছাড়াও কিন্তু এখানে অনেক কম্পোনেন্ট আছে, ইনফ্লেশনের বিষয় আছে, আপনার এখানে নতুন নতুন বেশ কয়েকটি প্রকল্প আছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আমাদের কাছে যেটা মনে হয়েছে, যে এই আপস্ট্রিমে আপনার সিঙ্গেল বায়ার হিসেবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তার সাথে কিন্তু সরাসরি তার কাউন্টারপার্ট হচ্ছে ইনভেস্টররা, অর্থাৎ যতগুলো বিদেশি বিনিয়োগ হবে তারা কিন্তু বিদ্যুৎ বিক্রি করবে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে, রিটেল কোম্পানির কাছে না বা কনজিউমারের কাছে না। সুতরাং এখানে তার একটা ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক ভায়াবিলিটির বিষয় আছে। যেমন ফরেন ইনভেস্টর বা ডেভেলপমেন্ট পার্টনাররা সরকারের পাশাপাশি রেগুলেটরি এজেন্সির কাছে আসে যে বিপিডিবি তার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি কি। এই জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাই। এখানে টেকনিক্যাল রেগুলেটরি কমিশন, টেকনিক্যাল কমিটি গ্যাস ও বিদ্যুৎ বিতরণের কোম্পানিগুলো থেকে যে দাম বাড়ানোর প্রস্তাব যাচাই বাছাই, মানে শুনানির পরে যাচাই বাছাই করে এই সবগুলিকে অযৌক্তিক এবং অবাস্তব বলে ফিরিয়ে দিয়েছিল। সেখানে 7 মাস পর হঠাৎ করে আবার বিনা নোটিশে আবার দাম বাড়ে। না, ওটা ওই সময়ে যেটা হয়েছিল,
তারা যেমন গ্যাসের জন্য 40% প্রাইস অ্যানাউন্সমেন্ট চেয়েছিল, বিদ্যুতের বাল্কে 18.5%, আর রিটেইলে 20-21% অ্যাভারেজ, 5টা বিভিন্ন কোম্পানি 17 থেকে 25-26%। তো এইটা এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে যেগুলো রেগুলেটরি কমিশনকে কস্ট রেশনালাইজেশনের মেথোডোলজি হিসাবে আমাদেরকে কিন্তু এগুলো যাচাই বাছাই করতে হয়। ওই সময়ে তাদের অনেক বিষয়ে কিন্তু একমত ছিল না, কিন্তু এখানে যে আমরা যেটা করেছি এখন কিন্তু রিটেল কোম্পানির বিষয় না, এখানে ওই যে একটা খেয়াল করেন 2012 সেপ্টেম্বর থেকে যাবৎ 3 বছরের এটা কিন্তু একটা মানে সিগন্যাল, আপনি এটা প্রাইসিং ইজ অলওয়েজ এ সিগন্যাল ফর দি ইনভেস্টর্স, যে সে এখানে যে ইনভেস্টমেন্ট করবে, এখানে যদি পলিটিক্যালি যদি প্রাইসটাকে ফ্রোজেন রাখা হয় তাহলে কে পে করবে? 2012 মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই বাল্ক ট্যারিফ কি 2012 সর্বশেষ। এরপর আরেকটা বিষয়, আরেকটা কম্পোনেন্ট হচ্ছে পিজিসিবি, আমাদের পাওয়ার গ্রিড কোম্পানি যারা গ্রিড কন্ট্রোল করে, 2004 সালে সর্বশেষ প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। এখন যে সমস্ত ওয়ার্ল্ড ব্যাংক সহ ডেভেলপমেন্ট পার্টনার, স্পেশালি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কয়েকটা প্রজেক্টে তারা বিনিয়োগ করছে, আইএফসি বিনিয়োগ করছে, তারা গত কয়েক বছর ধরে এদেরকে প্রেশারে রেখেছে যে তোমরা কেন রেগুলেটরি কমিশনের কাছে যাচ্ছ না ফর প্রাইস অ্যানাউন্সমেন্ট। তো কি হলো, আমরা তখন এই যে অনেক বিষয় বিবেচনা করে আপনার বাল্ক লেভেলে আপনার 23 পয়সা আর পিজিসিবির হুলিং চার্জ 5 পয়সা, মোট কত 28 পয়সা আমরা অ্যাডজাস্টমেন্ট করলাম, বাড়িয়ে দিলাম। এখন এই 28 পয়সা কিন্তু আমরা কনজিউমারদের উপরে পাসন করিনি, এখানে মাত্র 18 পয়সা করেছে রিটেল কোম্পানিগুলো। আর যে 10 পয়সা আপনার 28 পয়সা থেকে 18 পয়সা 10 পয়সা গ্যাপ থাকে, তো এই 10 পয়সা গ্যাপ কিন্তু আমরা তাদের উপরে মানে এটা ইম্পোজ করেছি যে তোমরা তোমাদের সিস্টেম লস, তোমাদের আগের যে আয় ছিল প্লাস অন্যান্য এফিসিয়েন্সি বাড়াও, তাহলে 10 পয়সা। এখন খেয়াল করেন এটা করাতে মাত্র 716 কোটি টাকা কিন্তু মার্জিন পাবে, অর্থাৎ এগুলো কিন্তু একটা কোম্পানি শুধু ডিপিডিসি হচ্ছে কস্ট প্লাসে থাকবে আর বাকি সবই কিন্তু ব্রেক ইভেনে। আপনার কাছে আবার আসবো জনাব বিডি রহমতুল্লাহ, আপনি কিভাবে দেখছেন এই হঠাৎ করে গ্যাসের আর পাওয়ারের দাম বাড়াটা? এক কথায় তো এটা গণবিরোধী, তা ওনার কথার উত্তরগুলোই দিয়ে দিচ্ছি। আসলে বাংলাদেশ রেগুলেটরি কমিশন যখন 2003-এ ফরমেশন হয়, এটার মেইন 13 নম্বর, উনি জানে এটা 13 নম্বর যে একটা ধারা ছিল, ওখানে ছিল যে আসলে এসব কোম্পানিগুলো, এগুলো গভর্নমেন্ট কোম্পানি, পিডিবি, ডেসা, আরইবি সব, তাহলে পাবলিকের জন্য কে থাকবে? পাবলিকের জন্য কথা ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থাকবে, এবং আমরা কিন্তু খুব কষ্ট করে এই বইগুলো লিখেছিলাম। তাহলে দেখেন, গণশুনানিতে আমি একটা দুইটা হাজির হওয়ার পর আর যাই না, গণশুনানিতে কোনোদিনও ট্যারিফ বাড়ানোর জন্য, অথবা এই যে পিডিবি যে অন্যায় করতেছে বা ডিপিডিসি ডেস্কো যে অন্যায় করতেছে, যে রেন্টাল আসতেছে, এর বিরুদ্ধে এফিসিয়েন্সি বাড়ানো, লস কমানো বা ট্যারিফ কমানো, জনগণের যে তার অ্যাফোর্ডেবল ক্যাপাসিটিতে যে বিদ্যুৎ পাওয়া, সেই পক্ষে কোনোদিনও আমি এনার্জি রেগুলেটরি কমিশনকে দাঁড়াইতে দেখিনি। আজকে আপনি যে প্রশ্নটা করলেন যে 7 মাস আগে যে গণশুনানি হয়েছিল, সেখানে অধিকাংশ ক্যাব থেকে শুরু করে যারা বিশেষজ্ঞ ছিল, সমস্ত যারা ভোক্তা, তারা কিন্তু সমস্বরে বিরোধিতা করছে এই ট্যারিফ বাড়ানো যাবে না। কিন্তু আপনি দেখেন ওই যে উনি যেসব কারণ দেখাইলো যে আমরা কথা হচ্ছে 90 ওয়ার্কিং ডেজ, আই এগ্রি, কিন্তু ওখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে 90 ডেজের ভিতর উনি এটা বললো যে আমাকে অনেক ইনফরমেশন পেতে হবে। আর এই যখন গণশুনানি হবে তার আগেই কিন্তু এইসব ইনফরমেশন তার কাছে থাকার কথা। ওই দিন ডিবেটের পর নতুন কিছু যদি পয়েন্ট হয় সেটার জন্য আর 15 days 2 weeks, তার জন্য 7 মাস লাগবে। তার মানে এটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অন্যান্য অনেক কমিশনের মতো, ইট ইজ এ পাপেট অফ এ গভর্নমেন্ট। গভর্নমেন্ট যখন ইচ্ছা করে দাম বাড়াও, সিগন্যাল দেয় দাম বাড়াও, তখনই দাম বাড়ায়। আমি আমার কথাটা বলতেছি, আমি দেখছি তো, আই ফিল ইট। কারণ এনার্জি রেগুলেটরি কমিশন যখন লেখা হয় তখন আমরাই লিখেছিলাম, এটা আপনিও জানেন ভালো করে। ওটা কিন্তু পাবলিকের জন্য, কিন্তু এখন অ্যান্টি পাবলিক হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেই দামটা বাড়ানো হয়েছে, উনি যখন একটু বাড়তি সময় নিয়েছে, আমিও বলি, কথা ছিল আজকে এনার্জি রেগুলেটর, আমি খুশি হইতাম বা এটা জনগণের জন্য আমি ফিল করতাম, আজকে যখন 3 বছর 5 বছর 7 বছরের চুক্তিগুলা যখন রিনিউ হয়, তখন কিন্তু হোল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যানিউটাইজড হয়ে যায়। এটা ক্যাপিটালাইজড হয়ে ওইখানে কিন্তু তারা যে 3 বছর 5 বছর 7 বছর ওনারাই রেট করছে 16 টাকা 14 টাকা 18 টাকা, তখন কিন্তু 3 বছরে যেটা ধরা হয়েছিল, 3 বছরে কিন্তু এটা স্ক্র্যাপ ভ্যালু এসে পড়বে আফটার 3 ইয়ার্স। তাহলে এরপরে এটার কস্টিংটা কী হবে? অনলি ফুয়েল অ্যান্ড অপারেটিং কস্ট। তাহলে আজকে যেই অবস্থায়
এই যে লিকুইড ফুয়েলের দাম যেই অবস্থায় আসছে, কমেছে। হ্যাঁ, তাহলে এখানে আমি হিসাব করে দেখছি একটা একেবারে ইনএফিশিয়েন্ট মেশিনে সেখানে 0.1 লিটার ফুয়েল লাগে, এটার দাম আজকে আসে 1 টাকা 60 পয়সা। আজকে আমি হিসাব করলাম 1 টাকা 60 পয়সা প্লাস 0 টাকা, কারণ ওই টাকা তো আর ক্যাপিটালাইজড হয়ে গেছে, ওটা তো শেষ, ওই টাকা তো ওই লোক উঠেই ফেলছে। তাহলে 1 টাকা 60 পয়সার সঙ্গে কত টাকা যোগ করবে, সেটা কি করে আজকে 8 টাকা 9 টাকা হয়? তাহলে এই যে গ্যাপটা, ওনারা যাই বলুক, যে ওই যে পিজিসিবির কথা যে বললো, পিসিজিবি যখন 29 পয়সা যখন বাড়ানো হইলো, তখন ওইখানে এর আগে পিজিসিবিরই একমাত্র বাংলাদেশে ইউটিলিটি পাওয়ার যার কোনো লস নাই, কারণ তার কোনো সে পাওয়ারটা আনে ধরেন 1 টাকা করে, 1.5 টাকা করে বেচতেছে, পুরো ক্যাপিটালটাই তার, সে খুব আরামে চাকরি করে। আই ডিসকাস উইথ অল দিস পিপল, দে আর ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন। তা পিজিসিবির পয়সা দেওয়ার জন্য গভর্নমেন্টে কিন্তু ফান্ড দিচ্ছে, তার প্রফিট আছে, তা ওনারা মাঝে মাঝে আজকে বলে নাই, অবশ্য আমি একটা ডিসকাশনে শুনছিলাম যে আমাদের ওই যে ট্রান্সমিশন লাইন বাড়ানো লাগবে, ডিস্ট্রিবিউশন লাইন বাড়ানো লাগবে। আরে প্রতি বছর তো পিডিবি লস দেওয়া সাবসিডি পাইলো, হি ইজ আর্নিং মানি, আরবি আর্নিং মানি, সবাই তো মানি আর্ন করতেছে, এবং গভর্নমেন্টের ফান্ডের জন্য এইভাবে ট্যারিফ বাড়াচ্ছে পৃথিবীতে, এটা কোথাও নাই। তাহলে এখন আপনি তেলের দামে আসেন আর গ্যাসের দামে, যারা ফরেনাররা বলে যে আমাদের গ্যাসে যদিও 70% কিন্তু বাংলাদেশের আর 30% বিদেশি কোম্পানির, 70%-এর যে প্রাইস আর 30%-এর ওয়েটেড অ্যাভারেজ যদি করেন, তাহলে গ্যাস কোথাও লস নাই। তো বাংলাদেশ ডেভেলপমেন্ট ফান্ড যেটা, ওই যে ডেভেলপমেন্ট ফান্ড যেটা বিপিসি জমাচ্ছে, সেখানে বোধহয় এখন 5,000 কোটি টাকা আছে, সেই টাকা গেল কোথায়? তাহলে এই সমস্ত কিছু যদি আমি টেকনিক্যালি হিসাব করি, আমি সেখানে করাপশন ছাড়া অন্য কিচ্ছু দেখি না। কারণ আপনি যদি রেন্টালওয়ালাকে বা স্পন্সরওয়ালাকে বিল দেন, বেশি বিল দিলে সে বেশি টাকা পাবে, আমাকে বেশি কমিশন দেবে, আমাকে সহ একটা গোষ্ঠীকে দেবে। সেলিম সাহেবরা বাদ দিয়ে আমি বলতে যাচ্ছি, এখানে আমলা আছে, এখানে কামলা আছে, এখানে পলিটিক্যাল লিডার আছে, আর স্পন্সর, তারা একটা লুটতরাজের ভাগাভাগি করার জন্যই এখানে এই ধরনের ব্যবসা করতেছে। আজকে যদি ওটা ট্যারিফ কমায়, তাহলে আমার লাভ তো কমে যাচ্ছে, লাভ কমলে কার লাভ ক্ষতি হচ্ছে? আমার কমিশন কমে যাবে। দ্যাট ইজ দ্য স্ট্রেট হিসাব। টেকনিক্যালি আমি ইঞ্জিনিয়ার হিসাবে, পাওয়ার সেক্টরের আমার অভিজ্ঞতা হিসেবে, আমি এখানে কিছুতেই দেখি না আজকে গ্যাসের দাম বাড়তে পারে, আমি কিছুতেই দেখি না আজকে তেল ভিত্তিক অয়েল বেসড ইয়ার দাম বাড়তে পারে। ওয়াই? আচ্ছা, আপনার কাছে আবার আসবো। জনাব মোল্লা আমজাদ, গণশুনানি আসলে কি গণশুনানি হয়? আমি আপনার এই প্রশ্নের উত্তরে আসার আগে আমি একটু বলতে চাই, কারণ মানে বিডি রহমতুল্লাহ ভাই এবং ডক্টর সেলিম দুইজনই গভর্নমেন্ট মেশিনারিজের মধ্যে আছেন কোনোভাবে। ডক্টর সেলিম এনজয় করে, মানে ডক্টর সেলিম এখনো এনজয় করছেন, আর বিডি রহমতুল্লাহ এনজয় করে আসছেন। মানে এই যেভাবে কারাপশন হচ্ছে, যেটার হিসাব শুনলাম, তাহলে মানে উনি ভালো বুঝবেন যে আসলে সেই সময় উনি যখন গভর্নমেন্ট মেশিনারিজে ছিলেন, কত ভাগবাটোয়ারা উনিও পেয়েছেন। তবে যে তথ্যগুলো দেয়া হয়, আসলে আমাদের এখানে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে তথ্য উপস্থাপনের যে ব্যাপার আছে, একজন সাধারণ ভোক্তা হিসেবে বিআরসির আইনে 90 দিনের মধ্যে দাম বাড়ানোর কিছু আছে কিনা, আর মানে এটা 91 দিনে বাড়ানো হলো কিনা, এটা সাধারণ ভোক্তার কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে যে শুনানি হয়েছে বা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে, আর দাম বাড়ানো হলো এসে আগস্টের শেষে। আমার সুস্পষ্ট অবস্থান, আমি জ্বালানি খাত থেকে শতভাগ ভর্তুকি প্রত্যাহারের পক্ষে। সরকারকে নিম্ন আয়ের মানুষের জন্য যদি ভর্তুকি দিতে হয়, সেটা সরাসরি দিতে হবে। ঘুরো পথে ভর্তুকি দিতে গেলে এটাকে দুর্নীতি উৎসাহিত করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, দাম বাড়ানোর যে ফর্মুলা এবং যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়, আমি আমার সাধারণ জ্ঞানে যতটা বুঝি, যে আমি 6 মাস আগে যে ইন্ডিকেটরগুলো ইউজ করে দাম বাড়ানোর প্রস্তাব করেছি, 6 মাস পর যদি ওটার উপর বেস করে দাম বাড়ানো হয়, ওই বিষয়গুলো থাকে না। বিদ্যুতের দাম বাড়ানোর বিপক্ষে আমি না, এবং এই মুহূর্তে এসে বিদ্যুতের যে দাম বাড়ানো হয়েছে তা যে খুব বেশি বাড়ানো হয়েছে সেটাও না, কিন্তু এই সময়টা কোনোভাবেই যথাযথ হয়নি। তার কারণ আমাদের তেলের যে দাম নির্ধারণ করা হয়েছে, সেটা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতি ব্যারেল ক্রুড অয়েলের দাম $100 ছিল, সেটার উপর বেস করে এই তেলের দাম নির্ধারণ করা, এখন এটা $42 নেমে আসছে, এবং গত 1 বছরের যে ট্রেন্ডটা, এটা অব্যাহত থাকবে। যেমন মানে আমি যতটা জানি যে এখন ডিজেলে অলমোস্ট 50% লাভ করছে। পেট্রোল আমাদের নিজস্ব উৎপাদন, এটা আমদানি করতে হচ্ছে না।
আমি পেট্রোল এখন বরং উল্টা গভর্নমেন্ট রপ্তানি করার চেষ্টা করছে, অকটেন আমাদের খুব সামান্য আমদানি করতে হয়, যার কারণে মানে আমি এই সময় সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল যদি স্বপ্রণোদিত হয়ে এনার্জি রেগুলেটরি কমিশন জ্বালানি তেলের দামটা আগে কমাতো এবং তারপর যদি মানে এই বিদ্যুতের দাম বাড়াতো, আমি খুশি হতাম। যেমন বিদ্যুতের উৎপাদন খরচ এখন থেকে 6 মাস আগে ছিল 6.5 টাকা প্রতি ইউনিট, এখন এটা 6 টাকার একটু নিচে নেমে এসেছে। বিদ্যুতের বাল্ক বিক্রির দাম 4 টাকা 70 পয়সা, এবার ওনারা বাড়িয়েছেন আরো 23 পয়সা, তাতে হচ্ছে মানে 4 টাকা 93 পয়সা হয়েছে, 4 টাকা 90 পয়সা, মানে 4 টাকা 90 পয়সা হয়েছে। পিডিবির কিন্তু জেনারেশন কস্ট যেটা, সেটার সাথে কিন্তু যে গ্যাপ, তাতে পিডিবির লস এখনো অব্যাহত আছে। কিন্তু আমার কথা আছে যে পিডিবি এখন পর্যন্ত যথাযথভাবে মানে সুদক্ষভাবে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে এটা না। কেন পারছে না? এনার্জি রেগুলেটরি কমিশনের যেটা করা উচিত ছিল, এখনো $1 দামে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস দিচ্ছে, যার কারণে বিপিডিবি প্রচুর গ্যাস অপচয় করছে মাত্র তাদের এফিসিয়েন্সি। একটু টেকনিক্যাল দিকটা বাদ দিয়ে মোল্লান যে আপনাকে ছোট ছোট আমি এখন বিদ্যুতের এই যে দাম যেটা বাড়িয়েছে, আমি দাম বাড়ানোর বিপক্ষে না, কিন্তু এটা যথাসময়ে হয়নি। আর গ্যাসের ক্ষেত্রে দাম বাড়ানোর ক্ষেত্রে যেটা করা হয়েছে, আমি এনার্জি রেগুলেটরি কমিশনকে অবশ্যই থ্যাঙ্কস জানাতে চাই, কারণ একটা ডিসপারিটি ছিল, যারা গ্রিডের পাওয়ার নিত যেসব শিল্প, তাদেরকে 1 ইউনিট বিদ্যুতের জন্য প্রায় 7 টাকা দিতে হতো, আর যারা ক্যাপটিভ নিত তারা 3 টাকার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারতো। তো শিল্পের মধ্যে একটা অসম প্রতিযোগিতা শুরু হয়েছিল। তো ক্যাপটিভের দাম যে দ্বিগুণ করেছে, এটা খুবই যথাযথ। আর গণশুনানির সময় কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমি গণশুনানির সময় গিয়েছি। আমার মতো ভোক্তার কথা আপনি না না, আমি বলেছিলেন? আরেকটা কথা বলিনি, তারপরে আমি আপনার কথাতে আসি, যেটা হচ্ছে মানে এবং এই হাউসহোল্ডের যে গ্যাসের দাম বাড়িয়েছে, সেটাতে দীর্ঘদিন ধরে হাউসহোল্ড গ্যাসের দাম বাড়ানোর যুক্তি হিসেবে বলা হচ্ছিল যে এলপিজিকে পপুলারাইজ করা হবে, হাউসহোল্ড গ্যাসের যে দাম বাড়াবে এখান থেকে একটা ফান্ড ক্রিয়েট করা হবে, যেটাতে এলপিজিতে ভর্তুকি দেওয়া হবে, যেটা এনার্জি রেগুলেটরি কমিশন এই ধরনের কোনো দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। যেটা বিডি রহমতুল্লাহ ভাই অন্যভাবে বললেন যে এনার্জি মানে এনার্জি রেগুলেটরি কমিশন জনগণের প্রতিনিধিত্ব করার কথা, জনগণের স্বার্থ দেখার কথা, কিন্তু এই জায়গাতে যদি সঠিক একটা দিক নির্দেশনা দিতেন হাউসহোল্ড গ্যাস বাড়ানোর পাশাপাশি, তাহলে আমি সেটা বলতাম। আর আপনি যেটা বললেন যে শুনানিতে মানে কনজিউমার্স প্রতিনিধি বা ভোক্তা, আমার মতো কনজিউমার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট কনজিউমার, কোনো ভোক্তাই চায় না যে তার মানে পণ্যের দাম বাড়ুক, কিন্তু ধরেন একটু সেন্সিটিভ পণ্য যেটা এনার্জি, এটাকে যদি আপনাকে সাপ্লাই এনশিওর করতে হয়, তাহলে টাইম টু টাইম এর ইনভেস্টমেন্ট এবং আদার ক্রাইটেরিয়া ভিত্তি করে এর দাম অব্যাহতভাবে বাড়াতেই হবে। আর এখন এই দামটা বাড়ানো অসহনীয় মনে হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সুদীর্ঘ 15 বছর জ্বালানির দাম, বিদ্যুতের দাম বাড়ানো হয়নি জন্যেই এই বিগত 6-7 বছরে বিদ্যুতের দাম 6 দফা বাড়াতে হয়েছে, সিএনজির দাম 1 দফা বাড়াতে হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দাম বাড়ানোর পর এটার যে প্রভাব, আপনি 5 পয়সা দাম বাড়াচ্ছেন, কিন্তু মার্কেটে বা মানুষের জীবনের উপর এটার প্রভাব পড়ছে 5 টাকা। এটা নিয়ন্ত্রণ করার যে সুশাসন, এটা অনুপস্থিত, এটা এনশিওর করতে হবে, কিন্তু দাম বাড়াতে হবে। 200 টাকা গ্যাসের চুলার দাম বাড়ানো হয়েছে, এটা কি অবশ্যই আপনাকে কে রাইট দিয়েছে যে মানে 100% মানুষের যে গ্যাস, সেই গ্যাস আপনি 10% মানুষকে দিবেন এবং ভর্তুকি দেয়া দামে? বিরতির পর আবার আপনার কাছে আসবো, কিন্তু তখন জানবো যে ন্যাচারাল গ্যাস আমার জনগণের অধিকার, আমি এটাতে পয়সা দিয়ে কিনতে যাব কেন? এটার উত্তর আপনি দিবেন। অবশ্যই আরএফএল থার্ড পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। রাতের আয়োজনে আরএফএল থার্ড পাইপ লেট এডিশনে আজকের বিষয় গ্যাস বিদ্যুতের মূল্য সমন্বয়। সঙ্গে আছেন ডক্টর সেলিম মাহমুদ, বিডি রহমতুল্লাহ এবং মোল্লা আমজাদ। মোল্লা আমজাদ, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা হচ্ছিল গ্যাসের দাম নিয়ে। অল ন্যাচারাল রিসোর্সেসের মালিক জনগণ, ফ্রি পাওয়ার কথা সমাজতান্ত্রিক বাংলাদেশে,
সমাজতান্ত্রিক বাংলাদেশে আমি ফ্রি পাওয়ার কথা না, না, গ্যাস আপনি প্রথম কথা হুদা ভাই, আপনি কনস্টিটিউশনালি কথা বলেন যে আমি আচ্ছা, free আমি পাওয়ার কথা। constitution নিয়ে কথা আপনি বলছি। ট্রান্সমিশনের দাম আপনি নেন আপনি মানে আপনি বলছেন মূল্য সমন্বয়, মানে আপনি মেনে নিচ্ছেন যে পাওয়ারটা হচ্ছে অ্যাডজাস্টেবল। আপনি গ্যাসের আচ্ছা, আমি আসছি, আপনি তো মূল্য সমন্বয় বলছেন, জ্বালানি এবং বিদ্যুৎ দুটারই। আর আমাদের সংবিধানে বলেছে মানে দেশের সম্পদের মালিক জনগণ। আচ্ছা, জনগণ যদি সম্পদের মালিক হয় তাহলে এই সম্পদের ভ্যালু কি জিরো? না, আপনি ধরে নেন এটা তো না, না, এটা ব্রেক zero থাকা কিনা? উচিত। ধরুন সম্পদের মালিক জনগণ, তাহলে বাংলাদেশে যে গ্যাস আছে তার মালিক 16 কোটি জনগণ। আপনি এর 10% মানে 1,60,00,000 জনগণকে গ্যাস দিচ্ছেন, ধরেন গ্যাস দিচ্ছেন দাম নিয়ে, এটা দাম নিয়ে অন্যায় করছেন। সরকার বা আর সরকারি অন্য- প্রতিষ্ঠান কি লাভ করার জন্য? না না, লাভ করার জন্য বলছি না, আপনার কথাতেই আসছি যে আমি ধরলাম 10% লোককে আপনি পাইপ গ্যাস দিচ্ছেন রান্না করার জন্য, তাহলে 1,60,00,000, আর বাকি লোকগুলোকে গ্যাস দিচ্ছেন না, তাহলে ওরা কি এটার হিস্সা আছে কি আছে আপনি না? সবাইকে দিবেন মানে- ভর্তুকি আচ্ছা, দিয়ে হলে আপনি ফ্রি না, না, দিবেন। আপনি ভর্তুকির প্রশ্ন পরে আসেন, আপনি এটা স্বীকার করছেন যে তারা ওই জনগণের এই 1,60,000-এর বাইরে যারা আছে তারা ওই সম্পদের মালিক না? না, ওরাও Right? মালিক। ওরাও মালিক, হ্যাঁ। তাহলে ওদেরকেও তো দেবেন আপনি। হ্যাঁ, আপনি দেওয়ার দায়িত্ব মানে তো এই সরকারের। সমমূল্যের কোনো না কোনো এনার্জি দেবেন, হ্যাঁ। তাহলে আপনি ডিসক্রিমিনেশন না, কাটাবেন। সমমূল্যের এনার্জি না, যদি আমি গ্যাস দিতে পারি তাহলে দিব। না না, আমি আপনি গ্যাস গ্যাসে যেহেতু থাকেন। দিতে পারছি না, তো আপনাকে কে এই রাইট দিয়েছে সরকার হিসেবে যে আপনি আমাকে গ্যাস দিবেন 5 টাকায়, আর আমার কাজের বুয়া যে লাড়কি দিয়ে রান্না করবে তার লাড়কির খরচ পড়বে 10 না, টাকা। আমার বুয়া যদি গ্যাস লাইন নিতে পারে না, না, তাহলে সেও 5 না, টাকা গ্যাস পাবে। লাইন নিতেও তো দিতে পারবে না, কারণ আপনি কেন? চাইলেই তো গ্যাস লাইন পাইপলাইন দেয়া যাবে না। ওইটার কস্ট আমি দিচ্ছি, আমি আপনি শুধু গ্যাসে আসছি আপনি না, ওইরকম আরেকটা। তর্ক করেন না, আমি আপনি- তো ট্রান্সমিশন এন্ড কানেকশন কস্টটা দিচ্ছি না, আপনাকে। ট্রান্সমিশন এন্ড কানেকশন কস্ট যেটা, হ্যাঁ। পাইপলাইন গ্যাস দিয়ে এই ইনভেস্টমেন্টের 1/10% ওঠে না। এটা কোনো business model না, এটা কোনো economic model আপনার না। যে প্রপোজিশন জি। পৃথিবীর সব দেশে এটা ফেল করেছে। আচ্ছা। রাষ্ট্র যেখানে দায়িত্ব নিয়েছে যে আমি এই রিসোর্স আর কিছু লোককে সেলিম, দেব, আমি একটা কথা all বলে নিই, collapsed। মানে হুদা ভাইকে মানে হুদা ভাইয়ের এই প্রথম মন্তব্যটা সমাজতান্ত্রিক বাংলাদেশ, আমি প্রত্যাশা করি তার মন্তব্যের মানে বাস্তবায়ন ঘটুক বাংলাদেশে, যদিও এই তত্ত্বটা এখন বিশ্বব্যাপী একটা ফেল তত্ত্ব। আচ্ছা, আমি যে ওটা জিনিসটা কোনো না কোনো ভাবে ফেরত আসবে। টক অফ দ্য কান্ট্রি এখন যে তেলের দামটা নিয়ে আসি আর কি, যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে অনেক, সুতরাং এই মুহূর্তে বিদ্যুতের দাম অ্যাডজাস্ট করা ঠিক হয়নি। দিস ইজ দ্য হাইপোথিসিস। আমি একেবারে এক্স্যাক্টলি যেভাবে রেগুলেটরি কমিশন কাজটা করেছে, একটা হচ্ছে প্র্যাগমেটিকলি কি করেছি, আরেকটা হচ্ছে হাইপোথিসিস কি করতে পারতাম আমরা কি করেছি। আমাদের এখানে বিপিসি এবং প্রাইভেট সেক্টর একসাথে তেল আমদানি করছে। প্রাইভেট সেক্টর শুধু ফার্নেসেল আমদানি করছে, ডিজেল আমদানি করছে না। বিপিসি 1258 মিলিয়ন লিটার ফার্নেসেল আমদানি করছে, আর প্রাইভেট সেক্টর করেছে আর কি এইবার যেটা নিয়ে আমরা করেছি, আর 531 মিলিয়ন লিটার আমদানি করছে প্রাইভেট সেক্টর। ওই প্রাইভেট সেক্টরের যে পার্টটা, ওরা অ্যাকচুয়াল যেভাবে আমদানি করেছে মাসে মাসে, এটা 32 থেকে 35 টাকার মধ্যে কিন্তু আমাদের টেকনিক্যাল টিম এই দামটা ধরেছে। আর গভর্নমেন্টের যে বিপিসিটা এবং ওখানে আরেকটা কথা বলে রাখি, ডিজেলের প্রাইসটাও কিন্তু আমরা এই হাইপোথিসিস নিয়ে, ভারতের প্রাইস 54 টাকা, আমাদের চেয়ে প্রায় 14 টাকা কম, সেটা হিসাব করে আমরা একটা ক্যালকুলেশন করেছি। এখন খেয়াল করেন, এই যে বিপিসির প্রাইসটা, এটা যদি 32 টাকায় ধরতাম, যদি 32 টাকায় ধরি এবং তার সাথে সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট মিলে 40 থেকে 42 টাকা পরে, খেয়াল করেন হিসাব করে দেখলাম এই যে টোটাল তেলটা আমদানি করলাম ফর পাওয়ার জেনারেশন, সেখানে আমার 2754 কোটি টাকা আপনার সেভ হয়, ঠিক আছে। এখন এই 2754 কোটি টাকাকে আমার বাজেটারি সাপোর্ট হচ্ছে 4300 কোটি টাকা, সেখান থেকে বাদ দিলে 1546 কোটি টাকা মাইনাস এখনো থাকছে। এখন যে হাইপোথিসিসটা সবাই বলছে যে তেলের মূল্য কম ধরলে যে বিদ্যুৎ ট্যারিফ কমতো বা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হতো না, গ্যাস ফায়ার্ড জেনারেশন কত? এইবার আপনাকে বলছি, এটা হচ্ছে যে তেলের হিসাবটা দিলাম মাত্র 18.5% বিদ্যুৎ, কারণ আমার ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে তেলের 28%, বাট আমার রেগুলেটরি কমিশন একটা ডাইরেক্টিভ আমরা দিয়েছিলাম যে তেল ভিত্তিক প্ল্যান্টগুলো
35%-এর বেশি প্ল্যান্ট ফ্যাক্টরি ডিসেম্বরে যখন প্রপোজাল হ্যাঁ। দেয়া ছিল তখন 18.5% হ্যাঁ। ছিল, এখন এটা বেশি। হ্যাঁ, এখন একটু বেশি, বাট উইদিন এখন না, অনেক 20%। বেশি। নো নো নো, কারণ 20%-এর মধ্যে। শুনুন, কারণ এটা পারবে না তো। ওয়েবসাইট থেকে না না না, টিকিটটা পাই। কারণ 35%-এর যে প্ল্যান ফ্যাক্টর আমরা দিয়েছি সেটা ভায়োলেট করতে পারবে না। সেই ডাইরেক্টিভ পেয়ে ওরা একটা মেরিট অর্ডার করেছে যে তেল ভিত্তিক প্ল্যানগুলো কখন চলবে। ফার্স্টলি হচ্ছে প্রাইমারিলি হচ্ছে গ্যাস ভিত্তিক এফিশিয়েন্ট প্ল্যানগুলো চলবে, তারপরে অন্যান্য গ্যাস ভিত্তিক প্ল্যান, তারপরে এফিশিয়েন্ট তেল ভিত্তিক প্ল্যানগুলো, ওরা তো বলছে তারপরে গ্যাস আমরা পাচ্ছি না। তারপরে শুনেন, এখন গ্যাসের যে কথাটা বললাম, আমাদের মূলত বাল্ক পাওয়ার জেনারেশনে মূলত দুটা সোর্স। 68 to 70% পাওয়ার জেনারেশন হচ্ছে গ্যাসে, ওই জায়গায় আমি আসল জায়গায় আসছি। আর 18.5% হচ্ছে তেলে। যেটা আমরা হিসাব করে দেখলাম, সেটা যদি আমি একেবারে ডিরেগুলেটেড মার্কেট প্রাইসে যদি করি, তাহলে আমার প্রায় 1600 কোটি টাকার মতো আমার মাইনাস থাকে। ঠিক আছে, এরপরে আমার যে 68 থেকে 70% যে বিদ্যুৎ জেনারেশন হচ্ছে গ্যাসে, আপনি ওই যে উনি পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান নিয়ে কাজ করে 2006 সালে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান করেছিল আমেরিকান কোম্পানি, সার্ভিস কোম্পানি নেক্সেন্ট, আর গ্যাস সেক্টরকে বলেছে উড ম্যাকেনজি, ব্রিটিশ কোম্পানি। এখন তারা দুটোতে স্টাডিতে বলেছে যে আমাদের গ্যাস সেক্টরকে সাস্টেনেবল রাখার জন্য 2010 থেকে 15 সালের মধ্যে গ্যাসের ট্যারিফ 3 থেকে $4 করতে হবে, এভারেজ 3 থেকে $4। সেইটা প্রতিবার 2000 থেকে যাবৎ যতবার গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে ততবারই কিন্তু পাওয়ারের অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এইবার প্রথমবারের মতো আমরা মানে যখন গ্যাসের প্রাইস বাড়ালাম, পাওয়ার সেক্টরকে আমরা প্রোটেকশন দিলাম। এখন আমি যদি $4 ধরি, তাহলে 7,500 কোটি টাকা আমার লাগতো। খেয়াল করুন, ওই জায়গায় কিন্তু গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছে। এখন আমি মোটা দাগে বলে দিচ্ছি, সামান্য 8,500, মানে তাও কিন্তু এখানে প্রাইভেট সেক্টর কিন্তু পুরো রেগুলেটেড, ডিরেগুলেটেড প্রাইস, আর বিপিসিটা কিন্তু আমরা যদি সেভাবে ধরি। এখন বিষয়টা হচ্ছে, এখন আপনি যখন একটা জাস্টিসের কথা বলবেন, কমপ্লিট জাস্টিস, এখন একটা আমাদের একটা ওয়েটেড অ্যাভারেজ প্রাইসের কথা চিন্তা করেন, সেটা যদি আপনি যদি গ্যাস এবং বিদ্যুৎ সার্বিকভাবে চিন্তা করেন, আমি মনে করি যে গভর্নমেন্ট যে স্ট্যাটাসকো সিচুয়েশন রাখতে চেয়েছে, দ্যাট ওয়াজ প্র্যাগমেটিক, এবং এটা দেশের মানুষের জন্য করা হয়েছে। এবং রেগুলেটরি কমিশন হিসেবে আমরা মনে করি যে যেটা গিভেন দ্য সিচুয়েশন এটাই দরকার ছিল। আর প্রতি বছর খেয়াল করেন, অনেকেই বলছে যে আমরা কিন্তু সর্বশেষ বিদ্যুতের রিটেল ট্যারিফ অ্যাডজাস্ট করেছিলাম মার্চ 2014, রিটেলটা মার্চ 2014, অলমোস্ট 1.5 বছর পরে আমরা আবার অ্যাডজাস্ট করছি। ভারতে প্রতি মাসে মাসে রিটেল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। কীভাবে? আপনি পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে দেখেন, MVCA, মান্থলি ভেরিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট, সেখানে ফুয়েল কস্ট প্লাস অল ভেরিয়েবল কস্ট নিয়ে তারা কোনো ওখানে তো কমেও, এটা হ্যাঁ, উইদাউট কমে। ডিক্লারেশন। এখন মান্থলি ভেরিয়েবল কস্ট উইদাউট ডিক্লারেশন, উইদাউট ডিক্লারেশন। না, ওটা এবং কমেও এবং তো, একটা আপনারা তো রেগুলেশনের বাড়ান। মাধ্যমে, শুনেন, একটা রেগুলেশনের মাধ্যমে ইউটিলিটিকে এম্পাওয়ার করা হচ্ছে। সে কোনো মাসে 2 পয়সা, কোনো মাসে 3 পয়সা, কোনো মাসে 0 পয়সা, এরকম হতে থাকে। এখন বাকি যে ফিস কস্টটা, সেটা একবার ঘোষণার মাধ্যমে রেগুলেটরি কমিশন এটা করে। কিন্তু খেয়াল করেন, আপনার এই ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট সারা বিশ্বেই, ইভেন OECD ইকোনমি, অর্থাৎ ধনী দেশগুলোতে কিন্তু এটা পলিটিক্যালি সেন্সিটিভ। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই যে মাত্র 716 কোটি টাকা, এমনভাবে বলা হচ্ছে যে বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা, এই যে দুটো আপস্ট্রিমে এবং মানে বিদ্যুতের আপস্ট্রিম এবং পিজিসিবির যে হুইলিং চার্জ, সেখানে অ্যাডজাস্টমেন্টের পরে রিটেল কোম্পানি থেকে জনগণের কাছ থেকে মাত্র 716 কোটি টাকা তোলা হচ্ছে। এবং সেখানে একটা কোম্পানি মাত্র, ডেসকো, যেহেতু শেয়ার মার্কেটে আছে, ইটস এ পিওরলি কোম্পানি আন্ডার ওই কোম্পানিজ অ্যাক্ট এবং শেয়ার মার্কেট আছে আইপিভুক্ত, তাকে আমরা কস্ট প্লাসে রেখেছি। আর সবগুলো কিন্তু ব্রেক ইভেনে। আপনার একটা খুব, আমি 1 মিনিটে সময় নিচ্ছি, এটা ইনফরমেশনটা আসেনি পাবলিকলি। এই মুহূর্তে 5,40,00,000 মানুষের বিদ্যুৎ বিল বাড়েনি। কেন আমি আপনাকে বলি? না না না, এটা না না না, আমি আচ্ছা, প্রমাণ বলেন। করছি। আরবির 1,26,00,000 গ্রাহক, তার মধ্যে ডোমেস্টিক হচ্ছে 87%, 87% হচ্ছে 1,10,00,000, ঠিক আছে। তার 37% হচ্ছে 45,00,000, 1 থেকে 75 ইউনিট, তাদের 7 পয়সা কমে গেছে। অর্থাৎ আপনার 2,40,00,000 মানুষের বিদ্যুৎ বিল 7 পয়সা কমে গেছে। আপনার কাছে আবার বিল কমা নিয়ে আপনার সাথে নেক্সট সেগমেন্টে কথা বলবো। বিডি রহমতুল্লাহ, আমি একটু আপনার কাছে জানতে চাবো যে এটা তো গেল প্রাইসিং এর ব্যাপার, প্ল্যানিং এর ব্যাপারে আসি। রেন্টাল পাওয়ার প্ল্যানগুলি আমরা বসিয়েছিলাম এমার্জেন্সি ক্রাইসিসে, এটা দেখি কন্টিনিউ করেই যাচ্ছে এবং আমাদের সাবসিডি সবচেয়ে বেশি ওইখানে দিতে হচ্ছে, কস্টিংটা ওইখানে বেড়ে যাচ্ছে। হাউ ডু উই প্ল্যান ইট? এটার আগে আমি একটু আমজাদের একটা প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে।
আমজাদ যেটা বললো যে আমি যখন চাকরি করেছি ওই ভাগ আমি পেয়েছি কিনা, আমার দেখা মতে আমি যখন চাকরি করেছি, খুব কঠিন চাকরি, আমাকে তো ডিমোশনও নিতে হয়েছে, আমি শুধু ইঞ্জিনিয়ারদের, মানে আমি তো ইঞ্জিনিয়ারদের করাপ্ট হতে দেখিনি। আমি সাংবাদিক পেয়েছি করাপ্ট, আমি ব্যবসায়ী পেয়েছি করাপ্ট, আমি রাজনীতিবিদ পেয়েছি করাপ্ট, আমি আমলা পেয়েছি করাপ্ট। কাজে স্পেসিফিক যদি আমজাদ আমাকে বলে যে আপনিও করাপশনের ভাগ পেয়েছেন কিনা, শুড আই আস্ক আমজাদ যে আপনি কত পয়সা পাচ্ছেন এশিয়া এনার্জির পক্ষে লেখে, কারণ আমি তার এশিয়া এনার্জি পড়ি। তা কাজেই কেউ পয়সা পিচ্ছে এইভাবে প্রশ্ন করলে আমার অনেক আমজাদ সম্পর্কে অনেক স্টোরি আমি এখনই বলতে গেলে নিশ্চয়ই আপনি বলতে পারেন, কারণ আপনি গভর্নমেন্টের, ওদা ভাই আমি এখানে একটা কাউন্টার করতে চাই যে আপনি গভর্নমেন্টের থেকে এই প্রতিবাদগুলো করে ওখান থেকে বেরিয়ে আসেননি কেন? প্রতিবাদ করছি আপনি গভর্নমেন্টের থেকে যখন বিদায় নিলেন, তারপরে আপনি আপনার কলিগকে কেন বিদায় নেই, ওখানে থেকে কেন আমাকে বিদায় করে দিয়েছে আমজাদ, এটা জানার কথা থেকে কেন? আমি জানি, আমি সবকিছুই জানি, কিন্তু এটা খুব পার্সোনাল লেভেলে চলে যাবে। দাম বাড়ানোর বাইরের একটি প্রসঙ্গ নিয়ে পার্সোনাল লেভেল না, রেন্টাল নিয়ে পার্সোনাল লেভেলে চলে যাবে, যার কারণে আমি বলছি না এটা পার্সোনাল, এটা অফিশিয়াল, ওইটা হিউমার আপনাকে দেওয়া সুযোগ দেওয়া এটা একদম অফিশিয়াল। আই অপোজড, যে তখন অবশ্য বিএনপি ছিল, আই অপোজড, এবং আমাকে বের করে দেওয়া হলো এখান থেকে। কেন? ওই যে করাপশন, রেন্টালকে আমি অপোজ করছিলাম। আচ্ছা, আপনার প্রশ্নটাই এখন উত্তর দিই, এসব ফালতু কথা বলে সময়। অনলি 20%, ওনার কথা অনুযায়ী ম্যাক্সিমাম 20% আমরা জেনারেট করছি ফ্রম ফুয়েল, তাহলে ওখানে রেন্টাল আসারই প্রশ্ন ওঠা উচিত না, তাই না? হ্যাঁ, তাইলে না, রেন্টালের যে প্রশ্নটা আসলো, আমি আবারও বলবো, আবারও আমজাদ হয়তো ডিবেট করবে, কিন্তু এখানে যে কথাটা ছিল, এখানে আসলে বিদ্যুতের সংকট না, ছিল জ্বালানির সংকট। এবং আমরা যদি গ্যাসটা উঠাইতাম, গ্যাসটাই ছিল বাংলাদেশের ফসিল ফুয়েলের মধ্যে সবচেয়ে কম পলিউট করে এবং সবচেয়ে বেশি পিওর ফসিল ফুয়েলের মধ্যে। গ্যাসটা যদি উঠাইতাম, বাংলাদেশের এইটাই ছিল একটা অ্যাসেট। এবং সেই গ্যাস দিয়ে আজকে যে আমি ফরেন কোম্পানির যে 35% যেটা নিচ্ছি আর 65% যে আমাদের কোম্পানির, ওয়েটেড অ্যাভারেজ করলে আজকেও যদি আমরা পাওয়ার প্রোডাকশন করি, এক পার ইউনিট 1 টাকা 81 পয়সার বেশি আসে না। I can calculate that with a new machine, I can calculate with a depreciated machine. তাহলে এই 1 টাকা 81 পয়সাকে আমরা কিভাবে বন্ধ করব, সেই বন্ধ করলে আমার পয়সা কোত্থেকে আসবে? আমার কাছে এখানে টেকনিক্যালি আমি যে পয়সা আসতে হলে আমাকে রেন্টাল ইন্ট্রোডিউস করতে হবে, যার জন্য ইনডেমনিটি বিল করা হয়েছে। আর রেন্টালের থিসিস হচ্ছে, আমি যখন ফোন করব রেন্টাল এসে বসে যাবে, কিন্তু রেন্টাল মিনিমাম যে টাইম নিয়ে আসছে সেটা 14 মাস। তাহলে 14 মাস পরে রেন্টাল আনার যুক্তিটা কি? আমি 14 মাস বসে থাকবো, তারপরে রেন্টাল কিন্তু এখনো যে 33টা ওয়ার্ক অর্ডার দিয়েছে এখনো সবগুলা বসে না, 53টা যে ওয়ার্ক অর্ডার দিয়েছে সবগুলা বসে না। এগুলো অনেক আগের না, অনেক আগের জিনিস না, আমি বলতেছি রেন্টালের এই ব্যাপারটা এনেই ট্যারিফটাকে 6.5 টাকা করা হলো, যেটা আমার হিসাবে আমাদের এভারেজ করার কথা 2.5 টাকার বেশি না। তাহলে 6.5 টাকা যেটা করলাম, সেটার থেকে কি আমি নামবো নাই বলে আজকে তেল কমার ফলে যেই ভাড়া, যে ট্যারিফ 3.5 টাকার থেকে ম্যাক্সিমাম 4 টাকা, ওই যে উনি 10% যে হিসাব দিল, আমি সোজা কথা, এখানে 3.5 থেকে 4 টাকা হচ্ছে ফুয়েলের কস্ট অফ প্রোডাকশন, সেটা এখন ওনারা 8 টাকা রাখতে চাচ্ছে। তাহলে 8 টাকায় বেশি টাকাটা কার জন্য রাখতেছি? গ্যাসের দাম বাড়াইলাম, আবার গ্যাস দিয়ে পাওয়ার প্রোডাকশনের কষ্ট বাড়াইলাম, এই কষ্ট বাড়াচ্ছে, জনগণের টাকা কোথায় যাচ্ছে? এই প্রশ্নটাই আপনার কাছে আবার আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসি টিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় গ্যাস বিদ্যুতের মূল্য সমন্বয়ের সঙ্গে আছেন ডক্টর সেলিম মাহমুদ, বিডি রহমতুল্লাহ এবং মোল্লা আমজাদ হোসেন। বিরতিতে যাওয়ার আগে জনাব বিডি রহমতুল্লাহ, আপনার কাছে বিদ্যুতের দাম নিয়ে কথা হচ্ছিল। বিদ্যুতের দাম বেশি বেড়েছে যারা 1 থেকে 200 ইউনিট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে, 600 ইউনিটের উপরে যারা ব্যবহার করেন তাদের কম বেড়েছে। এটা বৈষম্য হয়েছে কিনা এটা জানতে চাই। না, বৈষম্য একটা ভাবে ওনারা যেভাবে বলে যে 1 থেকে 50 আর 1 থেকে 75 এই ইউনিটে আমাদের দাম বাড়ে নাই, কম বাড়ছে, প্রথমটা 3 টাকা 33 পয়সায় রাখছে। কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থা, তাতে যে 60% লোক বিদ্যুৎ পায় এবং গ্রামে যাদের ওই যে 1 থেকে 50 ইউনিট
প্রতি মাসে আরবের যদি এমআইএস দেখেন, প্রতি মাসে 1 লাখ লোকের বিদ্যুৎ এমনিই কাটা হচ্ছে, যারা হচ্ছে এরা কিন্তু বিদ্যুৎ বিলও দেয় না, বিদ্যুৎ জ্বালায়ও না, এবং এদের ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্টটা হয়ে যাচ্ছে পরের যে 600 ইউনিটের পরে, কারণ আজকে মানুষ যারা বিদ্যুৎ নিয়েছে তাদের অধিকাংশ ফ্রিজ, টিভি, ফ্যান ইত্যাদি এত বেশি ইকুইপমেন্টস হয়ে গেছে যে তারা 600 ইউনিটেই যায় মিনিমাম হ্যাঁ। তো কাজে এই মিনিমামটার ইম্প্যাক্ট হোল প্রাইসিং কস্টিং এর উপর কিছু না। তো কাজে ওনারা এটা দেখে আমাদের খুশি করতে চায়, ওই 75 ইউনিটের দাম বাড়ে নাই, গরিব মানুষের দাম বাড়ে নাই, এখন গরিবের স্ট্যান্ডার্ডটা একটু উপরে উঠছে। আমার কথা হচ্ছে এই যে এত কথা, এত ফাইল, এত কিছু দরকার নাই। ফার্স্ট থিং হচ্ছে যে আমরা যে পাওয়ার স্টেশনগুলো ডেপ্রিসিয়েটেড ভ্যালুতে আজকে এটার ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা শূন্যের কাছে এসে পড়ছে, এটা নিয়ম। যেমন কর্ণফুলী গ্যাস পাওয়ার স্টেশনের এখন পার ইউনিট কস্ট হচ্ছে 10 পয়সা, কারণ তার তো আর ইনফ্রাস্ট্রাকচারের পয়সা উঠে গেছে। তাইলে আজকে 3 বছর, 5 বছর, 7 বছর যে কন্ট্রাক্ট হয়েছে গ্যাসে, আমি যদি একটা এফিসিয়েন্ট মেশিনে 0.1 লিটার যাদের অথবা 0.08 লিটার যদি লাগে, এখানে আমি কিছুতেই 2.5 টাকার বেশি তেল তাকে খাওয়াইতে পারি না। তাহলে যদি 2.5 টাকার তেল না খায়, তেলের দাম কমার ফলে যেটা হয়েছে, আর তার অপারেটিং কস্ট আর কত পয়সা, সামান্য পয়সা পার ইউনিটে, আর তার ক্যাপিটাল কোনো নাই, তাহলে এটা কেমনে 4.5 টাকা 5 টাকা হচ্ছে? এই টাকাটা কোথায় যাবে? এই জনগণের, এই গরিব মানুষের টাকাটা, শুধু এই টাকাতে শুধু আমরা যারা ঘরে থাকি তাদেরও তো বিল দিতে হিমশিম খাই। ইন্ডাস্ট্রির ইম্প্যাক্টটা কি গরিব মানুষের উপর পড়বে না? এই প্রোডাকশন কস্ট অনেক বেশি হয়ে যাবে। আর যেটা গ্যাস নিয়ে আপনারা তর্ক করলেন যে হ্যাঁ, গ্যাস জনগণের সম্পদ, এবং এখানে গ্যাস পাইপ লাইন দেওয়া, চুলা দেওয়ার দরকার নাই, সারা দেশে তুমি সিলিন্ডার সাপ্লাই দাও, হয় দিলে পারবা, নাহলে ওটা বিদ্যুতে দিয়ে দাও। আমরা লাকড়ি চালাই বা ওই যে ব্রিকুইট, অনেক রকম আজকাল টেকনোলজির দিকে যাব না। ওই একটা গ্যাস শহরে দিয়ে দিলাম, শুধু ঢাকা শহর আর কয়েকটা শহরে বোধহয় দিছে। এটা হচ্ছে বৈষম্য, পুরাপুরি বৈষম্য। যেহেতু সরকার বৈষম্যের একটা মালিক এবং সে 3 লক্ষ লোক সুখ শান্তি নিয়েই তো আছে, আমাদের দিকে তাকানোর কোনো নজর নাই। কাজে এইভাবে দেশটা চলবে। জনাব মোল্লা আমজাদ, এই সরকার তো গরিবের রক্ষা করার কথা, গরিব কি সুরক্ষা হচ্ছে গ্যাস আর বিদ্যুৎ দিয়ে? গরিবকে কি শুধু মানে মানে গ্যাস এবং বিদ্যুৎ দিয়ে সুরক্ষা করবে? আর শুধু আজকে ওই টপিকতে থাকি, মানে তাহলে এই সব টপিকে তো থাকলাম না। আমরা আলোচনা করলাম যে প্রাইস ফিক্সেশন। ধরেন আমি বলে দিলাম যে A+B² ফর্মুলা, তেলের দাম বাজারে এই, বিদ্যুৎ উৎপাদন 1 ইউনিটের খরচ হওয়ার কথা 4 আনা, গভর্নমেন্ট কেন এটা 6.5 টাকা দিচ্ছে? তো এটা পুরোটাই দুর্নীতি। তো ওই বিতর্কে আমি যেতে চাই না, কারণ আমাদের এখানে আসলে আমরা এই ধরনের হিসাব দিই যেটার কোনো ভিত্তি নাই। এই হিসাব দিলে, এই হিসাব যারা করে তাদের সাথেই বসা উচিত। যেমন আমি একটি বিষয় বলি, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কেন লোকসান হচ্ছে। প্রথমত এনার্জি রেগুলেটরি কমিশন এবার প্রাইসের একটা বৈষম্য করেছে। গ্রাম এবং শহরের সর্বনিম্ন বিদ্যুতের দামে আগে গ্রামের লোক বেশি দিত, মাঝখানে এটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল, গ্রাম এবং শহরের লোক মানে সর্বনিম্ন স্কেলে এসে একই দাম দিত। এবার আবার বাড়ানো হয়েছে আরবির গ্রাহকদের জন্য, যেটা হচ্ছে এই যে 600 মেগাওয়াট মানে 600 ওয়াট অ্যাবাভ বিদ্যুৎ যদি ম্যাক্সিমাম লোক ব্যবহার করে থাকে, তাহলে তো পাওয়ার সেক্টরের বছরে 600 কিলোওয়াট আওয়ার, আচ্ছা 600 কিলোওয়াট ঘন্টার উপরে যদি বিদ্যুৎ মানুষ ব্যবহার করে থাকে ম্যাক্সিমাম, তাহলে তো বাংলাদেশে বিদ্যুৎ ক্ষেত্রে আর কোনোদিন দাম বাড়াইতে হবে না। তার কারণ তাহলে প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকা লাভ করবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে 1 থেকে 599 পর্যন্ত এই যে গ্রাহক, এরাই বাংলাদেশের টোটাল বিদ্যুতের প্রায় 70% ব্যবহার আরে না, করে। ওনার কাছে এবং space। এটা হচ্ছে সাবসিডাইজড এবং করে জন্যই ডিস্ট্রিবিউশন কোম্পানি। আপনার কাছে হিসাবটা আছে দিয়ে দিন। সময় দিতে পারলাম আমি না। না 1 মিনিট আমাকে বলে নিতে হবে। আচ্ছা, আচ্ছা। আপনার হচ্ছে 600 এন্ড অ্যাবাভ এটার বিদ্যুতের দাম যেটা, সেটা তার জেনারেশন কস্টের চেয়ে হায়ার, মানে এখানে কোনো সাবসিডি দিচ্ছে না। যদি ম্যাক্সিমাম লোক সাবসিডিহীন বিদ্যুৎ ব্যবহার দেখেন করে, আপনি হিসাব ভুল দিচ্ছেন। তাহলে আর বাংলাদেশে বিদ্যুতের দাম আর কোনোদিনই বাড়ানোর দরকার নেই। মোল্লা ভাই, এবং যে জিনিসটা হচ্ছে এই আপনি যেটা বললেন যে বৈষম্য আগে 3টা জায়গায় ছিল, 2টা আমরা অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে 1 থেকে 75 পর্যন্ত গ্রামের এবং শহরের একটা বৈষম্য ছিল। সেই বৈষম্য অ্যাড্রেস করতে গিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রায় 45 লক্ষ গ্রাহকের ক্ষেত্রে, অর্থাৎ 35 লক্ষ কানেকশন, যার পরিমাণ হচ্ছে 2,40,00,000 মানুষের বিদ্যুৎ বিল কমে গেছে 7 পয়সা। খেয়াল করেন, অর্থাৎ 2,40,00,000 মানুষের বিদ্যুৎ বিল, যেটা 3 টাকা 87 পয়সা ছিল, আরবির জন্য 3 টাকা। ডক্টর সেলিম, একটা অভিযোগও আছে যে এই 2,40,00,000 লোক সারাদিনে 2 ঘন্টা বিদ্যুৎ পায়। না, এটা 2 ঘন্টা না, এটা অনেক, মানে আমি বলবো না যে শহরের মতো পায়, কিন্তু আগের চেয়ে অনেক ভালো।
আমি 2008-9-এর দিকে আমি গেছি গ্রামে, 3 দিনও আসিনি। এখন কিন্তু আমি আমার বাড়িতে যতবার গেছি চাঁদপুরের কচুয়াতে, আমি সবসময় বিদ্যুৎ দেখেছি সন্ধ্যার সময়। এটা আমি না, মিথ্যা না, বলছি না, না। অনেক এটা information। এটা 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 কিন্তু সত্যি কথা, আমি দেখেছি। আমি অনেক খবর এখন যে জিনিসটা হচ্ছে 3 কোটি মানুষের যারা লাইফলাইন গ্রাহক, উনি বলছিলেন যে লাইফলাইন এবং ইয়েতে দেখেন আরইবির 37% হচ্ছে 1 থেকে 75, লাইফলাইন হচ্ছে প্রায় 17% তার মানে গ্রাহক। এখন বিষয়টা হচ্ছে 3 কোটি মানুষের বিল বাড়ানো হয়নি, 2 কোটি 40 লক্ষ মানুষের বিল 7 পয়সা কমানো হয়েছে, কৃষিতে বিল বাড়ানো হয়নি। তারপরে ইন্ডাস্ট্রিতে খেয়াল করেন আপনার, যেটা আমার বাড়ানোর পরেও এই যে অ্যাডজাস্টমেন্ট হলো 2.91%, সেখানে আমার ইন্ডাস্ট্রিয়াল গড় রেট হচ্ছে 6 টাকা 80 পয়সা। ইন্ডিয়াতে যার ইকোনমির সাথে আমাদের ইকোনমি কম্পেয়ার হতে পারে, মানে সোশিও ইকোনমিক অ্যান্ড আদার প্যারামিটার্সে, তার সেখানে ইন্ডাস্ট্রিয়াল গড় হচ্ছে 9 টাকা 81 পয়সা। ইন্ডিয়ার যে সমস্ত স্টেটের ইকোনমি আমাদের সাথে কম্পারেবল, তাদের ওখানে 8 টাকা 7 পয়সা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাভারেজ ট্যারিফ, আমার এখানে বাড়ানোর পরে হচ্ছে অ্যাভারেজ ট্যারিফ 5 টাকা। এখন যেটা হয়েছে, আজকে 2-1টা চ্যানেলে আমি দেখলাম যে রিপোর্ট করেছে যে এই যে আমরা বিদ্যুতের অ্যাডজাস্টমেন্ট করেছি সেটা ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট গরিবের জন্য। কিন্তু আসলে আপনাকে সময় দেবে 1 মিনিট, ছোট্ট করে উত্তরটা চাচ্ছি। যে শেষ কথা, বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ার কারণে সব কিছুরই দাম বাড়বে, এটা সব লোকই বলছে। কারণ অলরেডি আমরা দেখছি যে ইভেন বাসে চলাচলেরও দাম বেড়ে যাবে, মিডল ক্লাসের লিভিং কস্ট বেড়ে যাবে। এটা কি বিআরসি দেখেছিল কিনা? সারা বিশ্বেই কিন্তু যে কোনো ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট, বিদ্যুৎ, জ্বালানি, আদার ইউটিলিটি সেক্টর ইজ পলিটিক্যালি এক্সট্রিমলি সেন্সিটিভ। তার জন্য পৃথিবীর কোথাও থেমে নেই। যে কথাটা বলছিলাম, ভারতের প্রতি মাসে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ইউএস বা ইউরোপিয়ান ইকোনমিতে এগুলো সেন্সিটিভ। কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, গণসচেতনতা। আজকে আমার বাড়িওয়ালা, আমি দেখছি যে কমন মিটার ব্যবহার করছি, আমার ইকুইটেবলি আমার আসবে 50 টাকা মাসে, হয়তো বেশি, সে আমাকে 500 টাকা চার্জ করছে। কেন আমি প্রতিবাদ করছি না? কেন আমরা যে সবাই রেগুলেটরি কমিশন এবং সরকারকে ব্লেম করি, তার মানে আমাদের তো বছরে একবার আইন অনুযায়ী এবং ইকোনমির ডিমান্ড অনুযায়ী একবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিন্তু ইকোনমিক্সে কি এগুলোর কিন্তু আপনার আছে, রেমেডি আছে, কীভাবে এগুলো অ্যাড্রেস করতে হয়। আমাদের, আমি মনে করি, একটা সোশিও পলিটিক্যাল একটা মুভমেন্ট দাঁড় করাতে হবে প্রত্যেক সমাজের প্রত্যেকটা জায়গায়, যে এরকম যদি অ্যাডজাস্টমেন্ট হয় যে কোনো, সে তার প্রতিবাদ করবে এবং এটা রেগুলেটরি এজেন্সি বা অন্যান্য এজেন্সি আছে, তারা এগুলো তদারকি করবে। মানে আপনি বলতে চাচ্ছেন ক্যাব ইজ নট এনাফ? ক্যাব ইজ নট এনাফ। আমাদের একটা গণসচেতনতা তৈরি করতে হবে সারা দেশে, এবং এটা কিন্তু বাস্তবতা। আজকে এটা করতে হয়, এটা কিন্তু অপ্রিয় কাজ, বাট আমাদের করতে হয়। তা না হলে আজকে একটা কথা শেষ করে দিই। আজকে ওই 7 বার ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট করেছিলাম বলে আজকে বিদ্যুৎ আছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে। 3266 মেগাওয়াট ছিল জেনারেশন, সেই জেনারেশন 11,000 প্লাস গ্রিডে, আর অ্যানাদার 3,000 হচ্ছে আপনার ক্যাপটিভে। তো আমরা তো সামনের দিকে এগোচ্ছি। এই যে বড় বড় প্রজেক্টগুলো, এগুলোকে অনবোর্ড আনার জন্য ম্যাক্সিমাম ডিমান্ড কত মিট আপ করতে পারে? 11,000 যে বললেন, 8,500 7,000 না 8,500 দরকার। আমার যদি ডিমান্ড হয় 8,500 যাবে। ডিমান্ড নাই আপনি বলতে চাচ্ছেন? ডক্টর সেলিম, ডক্টর রহমতুল্লাহ, মোল্লা আমজাদ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।